আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন এ সপ্তাহের বিশ্ব অনুষ্ঠানে। আমি হাসানুল করিম, পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ সব সংবাদ, তথ্য ও ঘটনাবলী দিয়ে সাজানো এই আয়োজনের শুরুতেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার 1 মাস পার। ইরানের সীমা ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত, কয়েক হাজার মানুষ নিহত। ইরান যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে বৈঠকের আয়োজনে কাজ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি শর্তারোপ। জ্বালানি সংকটের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা, জ্বালানি সংকটে ভিয়েতনাম। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচলে ইরানের অনুমতি। বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আরএসপি নেতা বালেন্দ্র শাহর শপথ গ্রহণ। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 64 জন নিহত। শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তৈরির দায়ে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ও গুগলকে $60 লাখ জরিমানা। মাত্র 11 বছর বয়সেই উড়োজাহাজ চালিয়ে বিশ্ববাসীকে চমকে দিল ঋষি শর্মা নামের এক কিশোর। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার 1 মাস পেরিয়ে গেছে। তবে এ যুদ্ধ বর্তমানে ইরানের সীমা ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। পুরো অঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি, পথে বসছে হাজারো পরিবার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু করা যুদ্ধ 1 মাস পেরিয়ে গেছে। যুদ্ধের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ দেশটির বহু শীর্ষ কর্মকর্তাকে হত্যা করে মার্কিন ইসরায়েলি জোট। তবে এ যুদ্ধ বর্তমানে শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পুরো অঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। একের পর এক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে পথে বসছে হাজারো পরিবার। শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধি দলের প্রধান মারিয়া মার্টিনেজ এক হৃদয় বিদারক তথ্য জানান। তিনি বলেন, ইরান জুড়ে মার্কিন ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছিলেন চিকিৎসাকর্মীরা। উদ্ধার তৎপরতা চালানোর সময় অনেক উদ্ধারকর্মী সেখানে নিজেদের পরিবারের সদস্যদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত 1900 মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 20,000 মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2রা মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত 1142 জন নিহত এবং 3315 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় 122টি শিশু এবং 42 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। সরকারি তথ্য মতে ইরাকে এ পর্যন্ত অন্তত 96 জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। ওই অঞ্চলের স্থানীয় সরকার এ তথ্য জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র আশা করছে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। স্থলবাহিনী ব্যবহার না করেই ওয়াশিংটন তাদের সব লক্ষ্য অর্জন করতে পারবে বলে মনে করছে তারা। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা বলেছেন। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চল জুড়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সৌদি আরবের এক বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 2 জন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া ওই হামলার ঘটনায় আরও 10 জন আহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথমবারের মতো চালকবিহীন ড্রোন স্পিডবোট বা নো ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কোনো সক্রিয় যুদ্ধে এ ধরনের নৌযান ব্যবহারের কথা ওয়াশিংটন এই
প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করল। পেন্টাগন জানায় অপারেশন এপিক ফিউরি এর অংশ হিসেবে এই ড্রোন স্পিডবোটগুলো পারস্য উপসাগরে টহল দিচ্ছে। এসব নৌযান মূলত গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনে আত্মঘাতী হামলার কাজে ব্যবহার করা সম্ভব। এদিকে বৃহস্পতিবার ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে টুল আদায়ের জন্য আইন পাশের উদ্যোগ নিয়েছে দেশটির পার্লামেন্ট। ইরানি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসনিম ও ফার্স এর প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির আইনি দল এটি চূড়ান্ত করবে। এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, এ পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে ফি আদায় করতে হবে। ইরান যুদ্ধ বন্ধে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠক আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং সম্ভবত ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সফরের সময়সূচি, স্থান এবং কারা উপস্থিত থাকবেন তাতে পরিবর্তন আসতে পারে। সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, পাকিস্তানে সফরের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের কারণে তুরস্ককেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইতিমধ্যে ওয়াশিংটনের প্রস্তাবিত 15 দফার একটি পরিকল্পনা তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ প্রক্রিয়ায় তুরস্কও ভূমিকা রাখছে। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানান, সফর সংক্রান্ত আলোচনা বুধবারও হোয়াইট হাউসে চলার কথা ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার জামাতা জারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে রুবিও, কুশনার ও উইটকফ আলোচনার জন্য সম্ভাব্য পাকিস্তান সফরে যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান 5টি শর্ত দিয়েছে বলে হিব্রু সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সংবাদ ভিত্তিক চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। ইরানি একজন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, যুদ্ধবন্ধে ইরানের শর্তগুলো হলো, যুদ্ধ যেন আর কখনো শুরু না হয় সেটির শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে। যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। হরমুজ প্রণালীর উপর নতুন একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে, যার মাধ্যমে এ এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে অতিরিক্ত আরেকটি শর্তের কথা বলা হয়েছে। সেটি হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এ অঞ্চলের সব যুদ্ধ বন্ধ করতে হবে। এর মধ্যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলা লড়াইও অন্তর্ভুক্ত। এদিকে টেনেসিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন একটি চুক্তিতে পৌঁছানো যাবে। তবে যাই ঘটুক না কেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যোগ দিয়ে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ নিশ্চিত করেছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে
কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যোগ দিয়ে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ নিশ্চিত করেছে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। রয়টার্স ও এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে ইয়েমেন থেকে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করার পরপরই ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ শুরু করে। হামলার সংকেত পাওয়ার পর আইডিএফ সারা দেশে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিলেও প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি নিরাপদ ঘোষণা করে তাদের ফিরে আসার অনুমতি দেওয়া হয়। এই হামলার ঠিক আগেই ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুথি উপদলের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে এক বিবৃতিতে ঘোষণা করেছিলেন যে ইরানের উপর হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি এই যুদ্ধে হস্তক্ষেপ করবেন। হুথিরা সুনির্দিষ্ট কয়েকটি শর্তে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কোনো দেশ ইরানের বিরুদ্ধে যোগ দিলে, ইরানের বিরুদ্ধে প্রতিকূল কর্মকাণ্ডে লোহিত সাগর ব্যবহার করা হলে অথবা ইরানের উপর হামলার তীব্রতা বৃদ্ধি পেলে। ইয়াহিয়া সারি সাফ জানিয়েছেন যে তাদের আঙুল এখন ট্রিগারে রয়েছে এবং ইরান, ফিলিস্তিন, গাজা, ইরাক ও লেবাননের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা এই পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। হুথিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জায়দি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী। তারা নিজেদের ইরান নেতৃত্বাধীন অক্ষশক্তি বা এক্সিস অফ রেজিস্ট্যান্সের অংশ হিসেবে দাবি করে, যার মধ্যে হামাস এবং লেবাননের হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলিও অন্তর্ভুক্ত। ৯০-এর দশকে আত্মপ্রকাশ করা এই গোষ্ঠীটি আনসার আল্লাহ নামে পরিচিত, যা তাদের প্রতিষ্ঠাতা প্রয়াত হোসেইন আল হুথির নামানুসারে নামকরণ করা হয়েছে। বর্তমানে গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছেন হোসেইন আল হুথির ভাই আব্দুল মালিক আল হুথি। ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের শত্রুতা এখন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নতুন মাত্রা লাভ করল। বিশ্লেষকদের মতে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও বহুমুখী ও বিপজ্জনক করে তুলেছে। এতদিন এই সংঘাত মূলত ইসরায়েল, ইরান ও লেবানন সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকলেও হুথিদের সরাসরি অংশগ্রহণ লোহিত সাগরের নিরাপত্তা এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলা যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানি সরবরাহে বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে পড়েছে ভিয়েতনাম। পর্যাপ্ত জেট ফুয়েল না থাকায় সপ্তাহে অন্তত ২৩ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলা যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র মঙ্গলবার এই জরুরি অবস্থার ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেছেন, দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতা বর্তমানে আসন্ন বিপদের মুখে রয়েছে। আগামী ১ বছরের জন্য জারি করা এ জরুরি অবস্থার কারণ হিসেবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। এর ফলে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র বিশেষ কমিটি গঠন করেছেন। কমিটি জ্বালানি তেল, খাদ্য, ওষুধ, কৃষিপণ্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও বন্টন নিশ্চিত করবে। এছাড়া তেলের ক্রমবর্ধমান দামের সঙ্গে মানিয়ে নিতে মোটরসাইকেল, ট্যাক্সি চালক ও পরিবহন কর্মীদের জন্য ৫,০০০ পেসো বা $৮৩ করে সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কোস। এই উদ্যোগের পাশাপাশি কৃষক, জেলে ও অন্যান্য শ্রমজীবী মানুষের জন্যও বিশেষ কল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তীব্র জ্বালানি সংকটে পড়েছে ভিয়েতনাম। পর্যাপ্ত জেট ফুয়েল না থাকায় আগামী মাস থেকে সপ্তাহে অন্তত ২৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বর্তমানে আকাশচুম্বী। সরবরাহ ব্যবস্থায়ও ধস নেমেছে। ভিয়েতনাম এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জেট A1 জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে কমেছে। এর ফলে অভ্যন্তরীণ এয়ারলাইন্সগুলো ঝুঁকিতে পড়েছে। তাই আগামী 1 এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, প্রধান অভ্যন্তরীণ রুট এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো আপাতত সচল রাখা হবে। জ্বালানি সংকট মোকাবেলায় ভিয়েতনাম সরকার এরই মধ্যে কাতার, কুয়েত, আলজেরিয়া এবং জাপানের কাছে জ্বালানি সহযোগিতার অনুরোধ জানিয়েছে। গত সোমবার রাশিয়ার সঙ্গে তেল ও গ্যাস উৎপাদন বিষয়ে একটি চুক্তিতে সই করেছে হ্যানয়। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য হরমুজ প্রণালী খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এবং LNG বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরুর পর থেকেই এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি স্পষ্ট করে বলেন, এই জলপথ পুরোপুরি বন্ধ বলে পশ্চিমা সংবাদ মাধ্যম যে দাবি করে আসছে তা সত্য নয়। তিনি বলেন, অনেক দেশের শিপিং কোম্পানি ইরানের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ যাতায়াতের অনুরোধ জানিয়েছে। ইরান যাদের বন্ধু রাষ্ট্র মনে করে, ইরানের সশস্ত্র বাহিনী তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করছে। আরাগাচি আরও বলেন, আপনারা খবরে দেখেছেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত এ তালিকায় রয়েছে। গত কয়েকদিনে ভারতের 2টি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে। এমনকি আমি বিশ্বাস করি বাংলাদেশও এ তালিকায় আছে। এসব দেশ আমাদের সঙ্গে সমন্বয় করেছে এবং যুদ্ধের পরও এ সহযোগিতা অব্যাহত থাকবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত, তাদের জাহাজ এই পথে চলতে দেয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতার মধ্যে মালয়েশিয়ার জাহাজগুলিকেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন। আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দ্রুত ছাড়পত্র দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এজন্য তিনি ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়েও কাজ চলছে। তবে কতটি জাহাজ প্রণালী অতিক্রম করেছে বা কোন শর্তে সেগুলোকে নিরাপদ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। আন্তর্জাতিক বিষয়ে ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ নীতি অনুসরণকারী মালয়েশিয়া সরকার তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় মালয়েশিয়াও প্রভাবিত হয়েছে। তবে রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসের সক্ষমতার কারণে দেশটি অন্য অনেক দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। বিশ্বের অন্যতম বড় LNG সরবরাহকারী দেশ হলেও মালয়েশিয়া তাদের অপরিশোধিত তেলের প্রায় 70% উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। পরিস্থিতি মোকাবেলায় মালয়েশিয়া সরকার ভর্তুকিযুক্ত পেট্রোলের ব্যক্তিপ্রতি মাসিক বরাদ্দ কমানো, সরকারি কর্মচারীদের ধাপে ধাপে বাসা থেকে কাজের আওতায় আনার মতো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, খাদ্য সরবরাহেও এর প্রভাব পড়ছে। দাম বাড়বে সার ও জ্বালানির, তাই কিছু পদক্ষেপ নিতে হবে। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন RSP নেতা বালেন্দ্র শাহ।
শুক্রবার প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। এদিকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নেতা বলেন্দ্র শাহ। শুক্রবার শীতল নিবাসে প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। বলেন্দ্র শাহের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল আড়ম্বরপূর্ণ। নেপালের ইতিহাসে এই প্রথম মাঝি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন। পেশায় র্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলেন্দ্র শাহ 2022 সালে কাঠমান্ডু সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন। সে সময় ঐতিহ্যবাহী দলগুলোর প্রার্থীদের বিপুল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন তিনি। 2026 সালের জানুয়ারিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করে বলেন্দ্র আরএসপিতে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। গত 5 মার্চের সংসদীয় নির্বাচনে ঝাপা 5 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বলেন্দ্র শাহ। নির্বাচনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তার নিজের দুর্গ হিসেবে পরিচিত এ আসনে পরাজিত করে বড় জয় পান তিনি। এদিকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, গত বছরের সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের উপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেয়ার একদিন পরই তাদের গ্রেপ্তার করা হলো। গত বছর নেপালে জেনজিদের তুমুল বিক্ষোভের মুখে 74 বছর বয়সী ওলি পদত্যাগে বাধ্য হন। তার সরকারের পতন হয়। ওই আন্দোলনের পর 5 মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নেপালে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সেপ্টেম্বর মাসের 8 ও 9 তারিখ বিক্ষোভ চলাকালে অন্তত 77 জন নিহত হন। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে উড্ডয়নের সময় একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 64 জন নিহত হয়েছেন। পেরু সীমান্তবর্তী পুতুমায়ো অঞ্চলের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে C-130 হারকিউলিস মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে উড্ডয়নের সময় একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 64 জন নিহত হয়েছেন। এ ভয়াবহ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা। পেরু সীমান্তবর্তী পুতুমায়ো অঞ্চলের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে C-130 হারকিউলিস মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ে এটি কয়েক টুকরো হয়ে যায় ও আগুন ধরে যায়। গভর্নর মলিনা বলেন, উড়োজাহাজটিতে 114 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 112 জনই কলম্বিয়ার সেনাবাহিনীর সদস্য, বাকি 2 জন পুলিশ কর্মকর্তা। এছাড়া উড়োজাহাজে 11 জন ক্রু ছিলেন। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি কোনো অপরাধী চক্র বা সশস্ত্র গোষ্ঠীর হামলা বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, উড়োজাহাজটি উড্ডয়ন উপযোগী অবস্থায় ছিল এবং এর ক্রুরাও যথেষ্ট দক্ষ ছিলেন। CNN-এর বিশ্লেষণ করা একটি ভিডিওতে দেখা গেছে, কাউকায়া বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি গ্রামীণ এলাকার উপর দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে বিমানবন্দর থেকে 2 মাইলেরও কম দূরত্বের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বের হতে দেখা গেছে। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, এমন দুর্ঘটনা কাম্য ছিল না। সেনাবাহিনীর আধুনিকায়নে ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধ্বস্ত উড়োজাহাজটি C-130H হারকিউলিস মডেলের। এই পুরনো মডেলের উড়োজাহাজগুলো 1965 সালে ব্যবহার শুরু হয়। 2020 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এটি কলম্বিয়াকে অনুদান হিসেবে দিয়েছিল। দুর্গম এলাকায় পণ্য ও সেনা পরিবহনে এ মডেল সারা বিশ্বে জনপ্রিয়। শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তৈরির দায়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ও গুগলকে $60 লাখ জরিমানা করেছেন লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড। বুধবার এক রায়ে প্রতিষ্ঠান দুটিকে দোষী সাব্যস্ত করে এ জরিমানা করা হয়।
শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তৈরির দায়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি ধাক্কা খেল প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগল। লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড বুধবার এক রায়ে প্রতিষ্ঠান দুটিকে দোষী সাব্যস্ত করে $60 লাখ জরিমানা করেছেন। বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে এটাই প্রথম কোনো জুরির রায়, যা ভবিষ্যতে একই ধরনের হাজারো মামলার পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। রায় জুরি বোর্ড ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে $42 লাখ এবং অ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে $18 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। $10,000 কোটি বেশি বার্ষিক বিনিয়োগ করা এই দুই প্রতিষ্ঠানের কাছে এই অর্থের পরিমাণ নগণ্য হলেও রায়ের প্রতীকী গুরুত্ব অনেক বেশি বলে মনে করছেন আইনি বিশ্লেষকরা। কেলি নামের 20 বছর বয়সী এক তরুণী দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি অভিযোগ করেন ইউটিউব ও ইনস্টাগ্রামের ইনফিনিট স্ক্রলের মতো আসক্তি তৈরি করার নকশার কারণেই শৈশবে তিনি এই প্ল্যাটফর্মগুলোয় বুঁদ হয়ে পড়েন। এর ফলে তার মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়। জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে জানায় অ্যাপগুলোর নকশা করার ক্ষেত্রে গুগল ও মেটা চরম গাফিলতি দেখিয়েছে এবং এর সম্ভাব্য বিপদ সম্পর্কে ব্যবহারকারীদের আগাম সতর্ক করতে ব্যর্থ হয়েছে। বাদীর প্রধান আইনজীবী এক বিবৃতিতে বলেন, আজকের এই রায় পুরো প্রযুক্তি খাতের জন্য একটি কড়া বার্তা। এখন থেকে আর দায় এড়িয়ে চলা যাবে না, জবাবদিহির সময় চলে এসেছে। মেটা ও গুগল অবশ্য রায় মানতে নারাজ। উভয় প্রতিষ্ঠানের মুখপাত্ররা জানিয়েছেন তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। মার্কিন আইন অনুযায়ী সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের সাইট বা অ্যাপে আপলোড হওয়া কন্টেন্টের জন্য দায়ী থাকে না। তবে এই মামলায় আইনজীবীরা কন্টেন্টের বদলে প্ল্যাটফর্মের ডিজাইন বা কাঠামোগত ত্রুটির উপর গুরুত্ব দেওয়ায় আদালত এটিকে আমলে নিয়েছেন। প্রযুক্তি বিশ্লেষক গিল লুরিয়া বলেন, এই রায় মেটা ও গুগলের জন্য বড় এক ধাক্কা। ভবিষ্যতে হয়তো তারা অ্যাপের নকশায় এমন কিছু পরিবর্তন আনতে বাধ্য হবে যা তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে। মাত্র 11 বছর বয়সেই উড়োজাহাজ চালিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে ঋষি শর্মা নামের এক কিশোর। ঋষি মাত্র 7 বছর বয়স থেকেই পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণ শুরু করে। 11 বছর পিলা মাত্র 11 বছর বয়সেই উড়োজাহাজ চালিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে ঋষি শর্মা নামে এক কিশোর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অক্সনার্ড বিমানবন্দরে প্রশিক্ষণের সময় উড়োজাহাজ নিয়ে কাশে উড্ডয়ন ও নিরাপদ অবতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই প্রশংসায় ভাসছে এই ক্ষুদে বৈমানিক। ভিডিওতে দেখা যায় ককপিটে বসে অত্যন্ত দক্ষতার সঙ্গে ছোট একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণ করছে ঋষি। প্রশিক্ষকের কড়া নজরদারিতে সে টাচ অ্যান্ড গো কৌশল ব্যবহার করে ধীর স্থিরভাবে উড়োজাহাজটি রানওয়েতে নামায়। চাকা মাটিতে ছোঁয়ার পরপরই আবার পূর্ণ গতিতে আকাশে উড়াল দেয়। তার এই নৈপুণ্যে মুগ্ধ হয়ে প্রশিক্ষকও প্রশংসা করে বলেন, চমৎকার ল্যান্ডিং। সহজভাবে বললে টাচ অ্যান্ড গো হলো উড়োজাহাজ চালনার একটি বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি। এতে পাইলট উড়োজাহাজটিকে রানওয়েতে নামিয়ে পুরোপুরি থামার আগেই আবার দ্রুত উড্ডয়ন করেন। মূলত উড্ডয়ন ও অবতরণের জড়তা কাটানো এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য শিক্ষানবিশ বৈমানিকদের এ কৌশল বারবার অনুশীলন করানো হয়। ঋষি মাত্র 7 বছর বয়স থেকেই পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণ শুরু করে। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই উড়োজাহাজ চালানোর ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারণত ভারতসহ অনেক দেশে বাণিজ্যিক পাইলট লাইসেন্স পেতে হলে অন্তত 18 বছর বয়স হতে হয়। তবে প্রশিক্ষণের অংশ হিসেবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অল্প বয়সেই উড়োজাহাজ চালনার প্রাথমিক কৌশল শেখার সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।